বিজয়ের পথে আজীবন, হয় স্বদেশ নয় মৃত্যু। আমার সমস্ত বৈপ্লবিক ঐকান্তিকতা নিয়ে তোমাকে আলিঙ্গন। জ্যৈষ্ঠের একেবারে শেষ সময়ে যখন একেবারে বর্ষা আসি আসি করছে, ঠিক সেই সময় চে গুয়েভারা জন্ম নিয়েছিলেন এক জায়গায়, এবং তারই লেখা ফিদেল ক্যাস্ট্রোকে শেষ চিঠি দিয়ে শুরু করছি আজ সকালের বাংলাদেশ। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আছি আমি রিশাদ হাসান। আজ রবিবার 14 জুন 2020, বাংলা 31 জ্যৈষ্ঠ 1427, 21 শাওয়াল 1441 হিজরি। আমরা একটু ঘুরে আসতে চাই ইতিহাসের পাতা থেকে। ইতিহাসের পাতায় কি ঘটেছিল এই দিন, চলুন দেখে আসি। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের 165তম দিন। 1839 সালের এই দিনে প্রথম বাংলা দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর ঈশ্বর গুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয়। 1963 সালের এই দিনে বিশ্বের প্রথম মহিলা নভোচারী ভ্যালেন্টিনা তেরেশকোভার মহাশূন্যে যাত্রা করেন। 1975 সালে বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়। 1928 খ্রিস্টাব্দে কিউবার বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারা জন্মগ্রহণ করেন। 1932 সালের এই দিনে জন্ম নেন কবি হাসান হাফিজুর রহমান। 1947 সালে জন্ম নেন বাংলাদেশী লেখিকা সেলিনা হোসেন। 1558 খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন বলবন ইন্তেকাল করেন। 1946 সালের এই দিনে মৃত্যু হয় টেলিভিশনের আবিষ্কারক জন ওয়ার্ডের। 1986 সালে লাতিন আমেরিকার বিখ্যাত লেখক খুরখা লুইস বুরখাস মৃত্যুবরণ করেন। দর্শক, দেখে আসলাম ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল, কারা জন্ম নিয়েছিল, কারাই বা মৃত্যুবরণ করেছেন। এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, এবার একটু সেখান থেকে চোখ ফিরিয়ে দৃষ্টি রাখতে চাই সংবাদপত্রে কি হয়েছে। আজকের দেশ বিদেশের সংবাদপত্রের শিরোনাম তাই দেখব এখন। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দেশ এবং দেশের বাইরের সমস্ত সংবাদপত্রের শিরোনামগুলো রয়েছে। আমরা এই মুহূর্তে সেগুলো দেখে নেব। আমার হাতে প্রথমেই যে পত্রিকা রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে, অর্থ পাচারের শীর্ষে গার্মেন্টস মালিকরা, চলে গেলেন নাসিম, চীনকে ছাড়ালো বাংলাদেশ। এরপর আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে, সমুখ যোদ্ধা চিকিৎসকের মৃত্যুহার দ্বিগুণেরও বেশি, শনাক্তে চীনকে ছাড়ালেও মৃত্যু 75% কম বাংলাদেশে। এবার আমার হাতে যে পত্রিকাটা রয়েছে প্রথম আলো। প্রথম আলোর অনলাইন সংস্করণ শিরোনাম করেছেন, ধর্ম প্রতিমন্ত্রী আর নেই, চট্টগ্রামে দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় ভোগান্তি, করোনা রোগীদের নিয়ে যাবেন কোথায়। এরপর আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি দৈনিক সমকাল। দৈনিক সমকাল তাদের শিরোনাম করেছে, শিশুদের দিকে নজর নেই, চীনকে ছাড়ালো বাংলাদেশ, করদাতার সংখ্যা 1 কোটি করার টার্গেট। এরপর আমার হাতে রয়েছে দি ডেইলি সান। দি ডেইলি সান শিরোনাম করেছে, নেশন লুজ আ ট্রু লিডার। এবার আমার হাতে রয়েছে দি ডেইলি স্টার। দি ডেইলি স্টার তাদের শিরোনাম করেছে, ওয়ান রানিং আপ দ্য গ্রিম লিডার। এবার আমার হাতে রয়েছে দৈনিক আনন্দবাজার পত্রিকা, পার্শ্ববর্তী দেশের ভারতের আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, ভারতীয় এলাকা জুড়ে নতুন মানচিত্র পাশ হয়ে গেল নেপাল। এবার আমার হাতে রয়েছে হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমস তাদের শিরোনাম করেছে, ডিফেট করোনা উইথ অ্যাকুরেট ইনফরমেশন। এবার আমার হাতে রয়েছে দি ডন। ডন পত্রিকা তাদের শিরোনাম করেছে, ইমরান এগেইন অবসেস কমপ্লিট লকডাউন। খালিজ টাইমস আছে আমার হাতে। খালিজ টাইমস তাদের শিরোনাম করেছে, সেফটি ফার্স্ট অ্যাজ গভর্নমেন্ট অফিসার্স রিজিউম 100%। নিউ ইয়র্ক টাইমস আছে আমার হাতে। নিউ ইয়র্ক টাইমস তাদের শিরোনাম করেছে, আটলান্টা পুলিশ চিফ রিজাইন্স আফটার অফিসার শুটস অ্যান্ড কিল ব্ল্যাক ম্যান। এবার আমার হাতে রয়েছে বিবিসি নিউজ। বিবিসি নিউজও একই শিরোনাম করেছে, আটলান্টা পুলিশ চিফ রিজাইন্স ওভার শুটিং ডেথ।
এই ছিল আমার হাতে থাকা দেশ এবং দেশের বাইরের প্রধান প্রধান সংবাদপত্র থেকে নেওয়া শিরোনামগুলো। এবারে আমরা একটু সংবাদপত্রের আলোকে একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে প্রথমেই যিনি অতিথি হয়ে যুক্ত হবেন তার সঙ্গে আমরা একটু যুক্ত হতে চাই। আমাদের হাতে অতিথি যিনি রয়েছেন, প্রথমে ডক্টর শেখ শফিউল আজম, সহসভাপতি, বিএমএ, চট্টগ্রাম। ডক্টর শেখ শফিউল আজম, আপনাকে স্বাগত নিউজ 24-এ আজ সকালের বাংলাদেশে। প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে প্রথমে আমাদেরকে জানান যে পরপর দুজন বৃহৎ নেতৃবৃন্দের মৃত্যু হলো এবং একই সঙ্গে যদি দুইজনের নাম বলতে যাই, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম এবং একই সঙ্গে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, তারা দুজনেই মারা গেছেন এবং দুজনই বর্ষিয়ান নেতা ছিলেন। একজন বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন, আরেকজন করোনায় আক্রান্ত হয়ে একটি হাসপাতালে ভর্তি হবার পর সেখানে তিনি ব্রেন স্ট্রোক করেন, তার অস্ত্রোপচার হয়, তিনি কোমায় ছিলেন এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে ছিলেন। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটি আসলে একটি রাজনৈতিক দলের জন্য কতখানি ক্ষতির হতে পারে? বুঝতে পারিনি আমি। ডাক্তার শেখ শফিউল আজম, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হলো, করোনা এবং একই সঙ্গে ব্রেন স্ট্রোক করার পর সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম তিনি ইন্তেকাল করেছেন গতকাল এবং গতকালই রাতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন বার্ধক্যজনিত কারণে। একটি রাজনৈতিক দলের জন্য তো এটি অনেক বড় ক্ষতি। বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাদেরকে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মহোদয় গতকাল মারা গেছেন। তার তাকে মহান রব্বুল আলামিন যাতে করে বৃহত্ত নসিব করে সেটা আমরা আবেদন জানাবো আল্লাহর কাছে। তিনি আক্রান্ত হওয়ার পর, করোনা আক্রান্ত হওয়ার পর মাথায় স্ট্রোক করে সেখানে ওনাকে অপারেশন করা হয়েছিল। অপারেশন করে 2-3 বার বোর্ড করা হয়েছিল। বোর্ড করার পরে প্রথমে করোনা পজিটিভ পেয়েছিল, পরবর্তীতে করোনা নেগেটিভ হয়। উনি 111-এর সময় ওই ধরনের স্ট্রোক করে ওনাকে এইভাবে তার সমস্ত বডিতে হেমিপ্যারাসিস এটা দেখা দিয়েছিল। পরবর্তীতে উনি আস্তে আস্তে ভালো হয়ে বাংলাদেশে তিনি আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের সভায় তিনি মন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। তাত্রী জনক বঙ্গবন্ধু কর্তৃক তাকে মন্ত্রী হয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের তিনি প্রেসিডিয়ামের সদস্য ছিলেন। একজন বাংলাদেশের একজন বিভিন্ন দলের সমন্বয়ক হিসেবে কাজ করে গেছেন দীর্ঘদিন। তিনি জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের এই সংগঠক, জাতীয় জনক বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সাহেবের একজন মন্ত্রী সাহেবের ছেলে। ওনাকে আমরা হারিয়েছি গতকাল। মহান রব্বুল আলামিনের কাছে ওনারা কামনা করি এবং তার পরিবারের জন্য কিছু আমরা। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন যেটি থাকছে, প্রশ্নটি হচ্ছে এরকম যে স্বাস্থ্য খাতের যে বাজেট, সেই বাজেট আসলে কিভাবে বরাদ্দ দেওয়া উচিত এবং বরাদ্দ করার ক্ষেত্রে 29,246 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। সেক্ষেত্রে আসলে কোন কোন খাতগুলোতে বেশি প্রাধান্য দিয়ে এই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো যেতে পারে? অতীতে যেভাবে চিকিৎসা ব্যবস্থা, আমার জানা মতে আমি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি কেন্দ্রীয়, তো দেখেছি যে যে বাজেট গুলো হতো, বাজেট গুলো অন্যান্য খাতে চেয়ে অত্যন্ত কম ছিল এবং 1 জিডিপি গ্রোথ ইয়ারে কম। এবার কিন্তু আমাদের এই একটা বৈশ্বিক প্রাদুর্ভাব করোনা ভাইরাসের সময়ে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গত 3 মাস ধরে এটাকে অত্যন্ত শক্ত হাতে ধরে রেখেছেন, যাতে করে দেশের মানুষ যাতে করে অন্তত মানুষকে বাঁচানোর জন্য তিনি জীবন এবং জীবিকাকে সামনে নিয়ে এগিয়ে চলেছেন। সেই হিসাবে যে বাজেটটা দিয়েছে, বাজেটটা জনমুখী এবং বাস্তবমুখী এবং স্বাস্থ্যসম্মুখী বলে আমরা মনে করি। ঠিক আছে, কিন্তু বাজেটে বরাদ্দ বেশি দিলেও এই বাজেট গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে
যে স্বাস্থ্য ব্যবস্থার যে বিশৃঙ্খলা, অসামঞ্জস্যহীন যে আচরণ আমরা দেখতে পেয়েছি, সেটা সত্যি উদ্বেগজনক। যার কারণে গত কিছুদিন ধরে, গত 3 মাসের যে স্বাস্থ্য ব্যবস্থার যে জিনিসগুলো আমরা দেখলাম, একদম চিকিৎসক হিসাবে, একদম চিকিৎসকের একজন প্রতিনিধি হিসাবে সারা বাংলাদেশে হাসপাতালগুলোর যে দুরবস্থা। আজকে চট্টগ্রামে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এক নেতার মাধ্যমে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে, তার নেতৃত্বে আমি ছিলাম, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, এবং পরবর্তীতে আমি সার্সি বিএম এগুলিতে এসেছি। সেই নেতা গত রাত্রে হঠাৎ করে তিনি ওই করোনায় আক্রান্ত হয়েছেন, এবং এখানে একটা সিট কোথাও পাওয়া গেল না। শেষ পর্যন্ত সকালে সকালে তিনি আমাদের হাই ফ্লো ভেন্টিলেশন, যেটা নেজেল ক্যানুলা, বেশি অক্সিজেন লাগে, তার অভাবে মারা গেল। তার আত্মার মাঝ পড়াতে আমার কান্না। সে যে কিরকম ডাক্তারদের একজন নেতা ছিল, আমাদের অভিভাবক ছিল। আমি তার জন্য ডাক্তার সাজেকুর রহমান মারা গেছে মা ও শিশু হাসপাতালে। আমাদের এই মুহূর্তে যেটা খুব দরকার, যে সব জায়গায়, চট্টগ্রামে সবচাইতে বেশি, সেটা হলো যে হাসপাতালগুলোকে আমরা বারবার বলতেছি আইসোলেশন করেছি, আইসোলেশন করেছি। আইসোলেশনের আমার প্রয়োজন কি? আইসোলেশন ছাড়াও ঘরে বসে হোম আইসোলেশনের মাধ্যমে তারা বেঁচে যাবে, বেঁচে যাচ্ছে 80% রোগী। বাকি যেগুলো সংকটাপন্ন অবস্থায়, তাদেরকে আমাদের সেন্ট্রাল আইসিইউ ব্যবস্থার মাধ্যমে অক্সিজেন দিতে হবে। ওই 7-8 লিটার 5 লিটার অক্সিজেনে করোনা ভাইরাস কোনোদিনও সংক্রমিত রোগ ভালো হচ্ছে না। সেই জন্য সেইখানে আমাদের হাই ফ্লো অক্সিজেন প্লান্টের মাধ্যমে হাই ফ্লো অক্সিজেন নেজেল ক্যানুলা, যেটা আমরা সরকারের কাছে বারবার বলেছি। আমি বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন ধরনের চ্যানেলে এবং অনলাইন পত্রিকায় আমরা বলেছি, আরো বারবার এগুলো লাগবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছে, স্বাস্থ্য সচিবের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরকে বারবার বলেছি যে আইসিইউ ভেন্টিলেশন এবং আমাদের এই হাই ফ্লো, যেটা সারা বিশ্বে ব্যবহার হচ্ছে, হাই ফ্লো নেজেল ক্যানুলা, তার দিয়ে 30 থেকে 60 লিটার 80 লিটার পর্যন্ত অক্সিজেন মানে দেওয়া যায়। সেই অক্সিজেনের প্লান্টের মাধ্যমে দেওয়ার জন্য এটা যদি শুধু আইসোলেশন করলে হবে না, এগুলি তাড়াতাড়ি অতি দ্রুত যদি ব্যবস্থা না ডক্টর শেখ শফিউল আজম, আপনি নিশ্চয়ই জানেন যে এরই মধ্যে এই বাজেটে মানে নতুন যে অর্থবছরের বাজেট 2020-21 অর্থবছরের বাজেটে করোনা ভাইরাসের জন্য বিশেষ করে 10,000 কোটি টাকা থোক বরাদ্দর কথা প্রস্তাব করা হয়েছে, এবং একই সঙ্গে পিপি, ফেস মাস্ক, ফেস শিল্ড সহ বিভিন্ন সরঞ্জামাদি উৎপাদন এবং আমদানির ক্ষেত্রে সেক্ষেত্রে শুল্ক হ্রাস এবং শুল্ক মুক্ত, এবং একই সঙ্গে আইসিইউ সরঞ্জামাদির ক্ষেত্রেও কিন্তু শুল্ক মুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু তারপরেও আসলে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, সেই অর্থ মূল স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হলে আর কোন কোন খাতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন? এখন সবচেয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন হলো উপজেলা লেভেল। উপজেলা লেভেলে স্বাস্থ্য যে খাত ইয়াগুলো আছে, সেন্টার গুলো আছে, এই সরকার আসার পর থেকে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে 2008 সালের পরে সারা বাংলাদেশের কমিউনিটি হেলথ সেন্টার গুলোকে উন্নত করা হয়েছে। উপজেলা এবং জেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোকে উন্নত করা হয়েছে। সেখানে হাসপাতাল আছে, সিট আছে, সব আছে। সেইখানে ডিসেন্ট্রালাইজ করতে হবে আমাদের এই স্বাস্থ্যের প্রশাসনিক ডিসেন্ট্রালাইজেশন, আর তাদেরকে আলাদা স্বায়ত্ত শাসন দিতে হবে। অটোনমি না দিলে তারা জিনিস কিনতে পারে না। ভালো ভালো জিনিস কিনতে হলে, একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে হলে টাকায় যাইতে হয়, এটা অনুমোদনের জন্য দীর্ঘ 70 সেই জন্য আপনারা জানেন গত এই বছরের আগে বারবার বছরগুলোতে সেই টাকা ফেরত গেছে, স্বাস্থ্যখাতে বরাদ্দ হয়েছে বাজেটে, কিন্তু টাকা ফেরত গেছে আবার 20% 30% টাকা ফেরত গেছে। কেন? সেটা হলো উপজেলা লেভেলের যে হেলথ অ্যাডমিনিস্ট্রেটররা আছে, সেখানে দুদুল্যমান আছে। সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে সেই দ্বৈত নীতি, সেই অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেখানে যখন ইয়াতে যায়, স্বাস্থ্য অধিদপ্তরে যায়, সেটার আবার লাগে, অনুমোদন লাগে। এই অনুমোদন লাগতে লাগতে 2-3 মাস চলে যায়। তো সেই জন্য নিজস্ব যদি স্বায়ত্ত শাসিত
রেজিলিয়েন্সির মাধ্যমে যদি নিজেদেরকে প্রত্যেক উপজেলা লেভেলে টাকা খরচ করার যে একটা অনুমোদন যদি অটো অনুমোদন নিয়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো না থাকে, তাহলে ওইগুলাকে উন্নতি করতে কোনোদিন পারবে না। তো সারা বাংলাদেশের উপজেলা লেভেল যদি স্বাস্থ্য খাত গুলো, স্বাস্থ্য সেন্টার গুলো যদি উন্নত হয়, চিকিৎসক থাকে, চিকিৎসক থাকার ব্যবস্থা থাকে, সুরক্ষা যন্ত্রপাতি যদি ঠিক মতো দেওয়া হয়, তাহলে উপজেলা লেভেলে যদি সমস্ত মানুষ। ডক্টর শফিউল আজম, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে। প্রশ্নটি হচ্ছে এরকম যে এই করোনা ভাইরাসের সময় সম্মুখ যোদ্ধা চিকিৎসক যারা, তাদের মৃত্যুহার দ্বিগুণেরও বেশি, এমন একটি শিরোনাম হয়েছে একটি প্রধান জাতীয় দৈনিকে। তো এই বিষয়ে আসলে আপনার কি বলবার আছে? সম্মুখ যোদ্ধা চিকিৎসক যারা আছে তাদের মৃত্যুহার দ্বিগুণেরও বেশি। প্রথম দিকে আপনারা দেখেছেন আমরা একটু খ্রিস্টান ছিলাম, আমরা অস্বীকার করি না। আমাদের চিকিৎসকদের মধ্যে শাসি বিএমএ এখানে আছে, আমরা কিন্তু এখন ঐক্যবদ্ধ। আমাদের জাতীয়ভাবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ এবং বিএম এর প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই ঐক্যবদ্ধভাবে সভা করেছে, এবং জাতীয় যে নির্ধারক কমিটি আছে সেই নির্ধারক কমিটিতেও তারা আছে। তারা ঐক্যবদ্ধভাবে চিকিৎসকদেরকে নির্দেশ দিয়েছে যে তারা কাজ করার জন্য। তো সেইভাবে ফাইটার হিসেবে সমস্ত চিকিৎসক সামনে দিকে এগিয়ে গেছে। যাওয়ার পরে এই যে আজকে যে কথাটা আসতেছে, আমরা কেন বেশি মারা যাচ্ছি, আমাদের কেমন যেন মনে হচ্ছে যে স্বাস্থ্য সুরক্ষা যন্ত্রপাতি, পিপিই এবং অন্যান্য জিনিসগুলো তো মানসম্মত এবং সেটা টিকসই এবং সুরক্ষা যন্ত্রপাতির মধ্যেই মতো ফরনা না হয় কেন, এই সুরক্ষা যন্ত্রপাতি নিয়ে রোগী দেখার পরও সংক্রমিত হয়ে ডাক্তাররা, যেই ডাক্তার আমি চট্টগ্রামের এই আইসোলেশন সেন্টার এবং করোনা রোগীর সেন্টার গুলোতে দেখি, যারাই 2-4 দিন তারা এগুলো নিয়ে ডিল করে চিকিৎসা সেবা দিয়ে থাকে ফাইটার হিসেবে, তখন তারা দেখে যে সংক্রমিত হয়ে যাচ্ছে। এইটা একটা আমার মনে হচ্ছে যে এটা আমার পার্সোনাল যে সুরক্ষা যন্ত্রপাতির মধ্যেও। ডক্টর শেখ শফিউল আজম, সভাপতি বিএমএ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও পরবর্তীতে আলোচনায় যুক্ত হব নিশ্চয়ই। আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন ডক্টর শেখ শফিউল আজম, সহসভাপতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ চট্টগ্রাম। তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি বেশ কিছু বিষয় কিন্তু খুব গুরুত্ব সহকারে কথা বলেছেন। এবারে আমরা মূল যে বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং করোনা ভাইরাসের যে বর্তমান দিক বা গতি প্রকৃতি, সেই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর শাফকাত হায়দার চৌধুরী, পরিচালক ইব্রাহিম জেনারেল হাসপাতাল। ডক্টর শাফকাত হায়দার চৌধুরী, আপনাকে স্বাগত নিউজ 24 আজ সকালের বাংলাদেশে। আপনার কাছে প্রথম যে প্রশ্ন, শুভ সকাল, এবং আপনার মাধ্যমে সমস্ত দর্শকদেরকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডক্টর শাফকাত হায়দার চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনার কাছে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে বেশ কিছু এখন প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে। যেহেতু প্রতিদিন সংক্রমণ বাড়ছে এবং মৃতের সংখ্যাও বাড়ছে, সেক্ষেত্রে আসলে এই যে এতদিন যাবৎ বলা হচ্ছিল করোনা ভাইরাসের পিক আসবে একটি সময়, আসলে কি এটা আমরা এখন বলতে পারি কিনা যে আসলে করোনা ভাইরাসের পিকের সময়টি চলছে, এরকম কি বলা সম্ভব কিনা? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে আমরা এই যে পিক কথাটা ব্যবহার করেছেন, এটা এপিডেমিওলজিতে কিছু মডেলের মাধ্যমে আমরা ডিটারমিন করি। WHO সংস্থা, তার মধ্যে একটা হচ্ছে ডিটারমিনিস্টিক মডেল। সেই মডেলটা দিয়ে ন্যূনতমভাবে আমরা ডিটারমিন করি যে একটি রোগের এটা কি পিক হলো কিনা সংক্রমণের। তবে আমার এখনো মনে হচ্ছে পিকটা আরো 10 থেকে 15 দিন পরে হয়তো আমরা বুঝতে পাবো। এই পিকটার পিছনে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই সময়, সেটা হচ্ছে যে জিনিসগুলোকে বলা হয়েছে যে ঘরে থাকুন, প্রয়োজন ছাড়া না ঘর থেকে বের হবেন না, বাজার যত্রতত্র বাজার জায়গায় যাবেন না, শপিং মলগুলোতে ভিড় করবেন না, অফিসগুলোতে বিনা কারণে ভিড় করবেন না, বয়স্কদেরকে এবং শিশুদেরকে ঘরের মধ্যে রাখুন। আমরা যে এই নিয়মের বাইরে চলে গিয়েছি সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও, সেইখান থেকে এই জিনিসটা শুরু হচ্ছে এবং এই পিকটা আরো পিছিয়ে যেতে পারে যদি এই অবস্থায়
একই রকম থেকে যায়। আমরা যতক্ষণ না ডাক্তার সতর্ক হব, ডাক্তার ততক্ষণ শাফকাত, এটা আপনার সম্ভব কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, এটারই একেবারে সম্পূরক প্রশ্ন। সেটি হচ্ছে যে আমরা প্রায় 1.5 থেকে 2 মাস যাবত আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পর পরই বলা হচ্ছে 2 সপ্তাহ পরে একটি পিক হবে, 2 সপ্তাহ পরে একটি পিক হবে। আসলে এই 2 সপ্তাহ শেষ হচ্ছে কবে? এই প্রশ্নটি সাধারণ মানুষের মনে এখনো পর্যন্ত রয়েছে, সেই জায়গা থেকে আপনাকে এই প্রশ্নটি করছি। প্রশ্নটি খুব জটিল, তবে আমি চেষ্টা করব সোজা ভাষায় বলার জন্য। আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে পিক শব্দটি ডিটারমিন করে দিবে বা এটা নির্ধারণ করে দিবে আমাদের জীবন ব্যবস্থা, আমরা কতটা সতর্ক, আমরা আমার দেশকে কতটা ভালোবাসি। আমি যদি আমার দায়িত্বের জায়গাটা নাগরিক হিসাবে পূরণ করি, তাহলে এই পিকটা এই সময়ের মধ্যেই থেকে যাবে, এই সামনের 5 থেকে 10 দিন। কিন্তু আমি যদি অসতর্ক হই, তাহলে এই পিকটা আরো যাবে। তবে বর্তমান যে অবস্থাটা দেখছি, আমি আশা করি জুনের শেষ সপ্তাহ নাগাদ আমরা এই পিকটা দেখব, এবং এরপরে আশা করি জুলাইয়ের প্রথম সপ্তাহ পর থেকে জুলাইয়ের প্রথম 5 দিন একটা প্ল্যাটু ফেজ যাবে, মানে কমবেও না বাড়বেও না। এরপরে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে ইনশাআল্লাহ এই পিকটি কমে যাবে আস্তে আস্তে। আচ্ছা, সেক্ষেত্রে এখন যে হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বাড়লো, সেই বিষয়টি আমরা তো জানি যে আসলে ইতালি বা ফ্রান্স, তাদের আসলে বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তাদের মৃত্যু হারও অনেক বেশি হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে হঠাৎ করে এরকম মৃত্যু হার বেড়ে যাওয়া বা মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণটা কি? যদিও চীনের থেকে অনেকাংশে কম রয়েছে মৃত্যুর সংখ্যা বাংলাদেশে, এবং যদিও চীনের থেকে আমাদের রোগীর সংখ্যা বেশি এখন। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কেন মৃত্যুর সংখ্যাটা হঠাৎ করে বেড়ে গেল। আসলে মৃত্যুর সংখ্যাটা হঠাৎ করে বাড়েনি, আমরা এখন ডায়াগনোসিস করতে পারছি, আমরা এখন টেস্ট করতে পারছি। প্রথম অবস্থায় দিনে হয়তো 1000টি টেস্ট নমুনাও সংগ্রহ করতে পারতাম না, টেস্ট করতে পারতাম না। এখন কিন্তু প্রায় প্রতিদিনই 15,000-এর অধিক আমরা টেস্ট করতে পারছি, রোগীগুলাকে শনাক্ত করতে পারছি। ফলে আমার মনে হচ্ছে মৃতের সংখ্যা অনেকটা লাফিয়ে বেড়ে গেছে। আসলে বিষয়টা এরকম না, মৃতের সংখ্যা আগেও যা ছিল আমার মনে হয় এখনো তাই আছে। এখন আমরা শনাক্ত করে বলে দিতে পারছি এই রোগীটি করোনার কারণে মৃত্যু হয়েছে। আর আরেকটা জিনিস বুঝতে হবে, করোনার কারণে যেসব রোগীরা মারা যাচ্ছেন, আমি যদি আমার নিকট আত্মীয় বা আমার পরিচিতের মধ্যে থেকে বলি, বিগত 5 দিনে আমি অন্তত 10 জনকে চিনি যাদেরকে আমি হারিয়েছি, তাদের মধ্যে আমার নিজের বোনও আছে। তো জিনিসটি এরকম হয়ে যাচ্ছে যে আমরা ডায়াগনোসিস করতে আমাদের কিছুটা দেরি হয়ে যাচ্ছে, চিকিৎসা সেবা প্রদান করতে যেহেতু চিকিৎসা সেবার কোনো প্রপার চিকিৎসা এখনো পদ্ধতিতে আমরা পৌঁছাতে পারিনি, সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে তারাই মারা যাচ্ছেন, তারা দেখবেন যাদেরকে আমরা কোমরবিড কন্ডিশন বলি, বহুমূত্র রোগ, উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের জটিলতা, এ জাতীয় জিনিসে যারা ভুগছেন তারাই কিন্তু মারা যাচ্ছেন। তবে আমি হতাশাবাদী না, আমি তারপরেও বলবো যে আমরা যেভাবে যুদ্ধ করে যাচ্ছি সবাই মিলে, আমি আশা করি আমরা এই অবস্থা থেকে অতি সত্বরই উত্তরণের পথে যাব। ডাক্তার শাফকাত, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আপনি এই করোনাকালীন সময় আপনার বোনকে হারিয়েছেন। আমরাও দুঃখ প্রকাশ করছি আপনার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। আমরা আরেকটি প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে যে এই সময়ে যারা কোমরবিড পেশেন্ট, আপনি বলছিলেন যে জটিল রোগের যারা রোগী, তাদের আসলে চিকিৎসা সেবার জন্য বিভিন্ন হাসপাতালে তারা ঠিকই যেতে পারছেন এখন, যদিও এর আগে প্রথম দিকে এই ধরনের জটিলতা বেশ কিছু তৈরি হয়েছিল, কিন্তু তারপরে এখন তারা হাসপাতালে যেতে পারছেন। কিন্তু আসলে বাড়তি সতর্কতার অংশ হিসেবে তাদের কি করা উচিত, এবং তাদের পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তারাও যেন আসলে করোনায় আক্রান্ত না হন, সেক্ষেত্রে আসলে তাদের কি করা উচিত? উপদেশ দিতে গেলে অনেক কিছুই বলা যায়, তবে প্রথম জিনিস হচ্ছে যাদেরকে আমরা জানি ইনি উচ্চ রক্তচাপের রোগী বা ইনি বহুমূত্র রোগের রোগী, এখন বাংলাদেশের ডিজিটালাইজেশনের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর একটি সুদৃঢ় পদক্ষেপ ডিজিটাল বাংলাদেশ, সেটার কারণে কিন্তু আমি যদি বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের একজন চিকিৎসক, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন কিন্তু এখন ডিজিটাল হেলথ ব্যবস্থা বা ডিজিটাল স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। আপনি ফোনের মাধ্যমে আপনার চিকিৎসকের সঙ্গে সরাসরি ভিডিও কনসালটেশনে যুক্ত হতে পারছেন। তো এই জাতীয় স্বাস্থ্য সেবাগুলো ঘরে বসে অতি সতর্কভাবে নেওয়ার প্রথম অবস্থায় নেবেন। দ্বিতীয় জিনিস হচ্ছে যারা উচ্চ রক্তচাপের রোগী এবং যারা বহুমূত্র রোগের রোগী, তাদের জন্য ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ, তাদের যে ওষুধগুলো দেওয়া হয়েছে বা ইনসুলিন দেওয়া হয়েছে সেটা নিয়মিত নেওয়া এবং ঘরের মাঝখানে হাঁটা চলা করা, এটা ইম্পর্টেন্ট। তার চেয়ে বড় বেশি যেটা আমি জোর দিব, যেটা অনেকেই আমরা বাদ দিয়ে যাচ্ছি,
আপনি মানসিকভাবে যত শক্ত হবেন, আপনি ততই শক্তভাবে এই রোগটিকে মোকাবেলা করতে পারবেন। মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এবং এই অবস্থায় একটা কথা আপনার সাথে বলে দিই, আমরা কিন্তু সবার যত্ন নিচ্ছি, আমাদের ঘরের শিশুটির যত্ন নিচ্ছি না। ওরা কিন্তু প্রায় 3 মাস যাবত সময় কিন্তু ঘরের মধ্যে বন্দী। আমরা একটু ওদেরকে একটি সুন্দর পরিবেশ দিই, একটি হাস্যরসাত্মক পরিবেশ দিই, ওদেরকে একটু শারীরিক কসরতের মধ্যে নিযুক্ত করি, তাহলেই দেখবেন যে আমরা অনেকটা শক্তভাবে এই পরিস্থিতিগুলোর মোকাবেলা করতে পারছি এবং বাংলাদেশ অবশ্যই আমরা সবাই মিলে এই করোনা যুদ্ধে জয়ী হব। খুবই চমৎকার কথা বলেছেন ডক্টর শাফকাত হায়দার চৌধুরী। আপনি ঠিক সবশেষ যে বিষয়টি বলতে চেয়েছিলেন যে শিশুদের মানসিক যে বিষয়, সেখানে আসলে আমরা খুব একটা যত্ন নিচ্ছি না, অনেকেই নিচ্ছেন না। তো সেই জায়গাতে আপনি দৃষ্টি রেখেছেন সেটি, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমরা আপনাকে আবারও কোনো এক সময় যুক্ত করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন আরো নতুন নতুন আয়োজন নিয়ে ফিরবো, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24, চলছে আজ সকালের বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি রিশাদ হাসান। এই মুহূর্তে আমরা একটু বিনোদনের দিকে যেতে চাই। আজকের আমাদের সঙ্গে যে অতিথি আছেন তার নাম সাদিয়া লিজা, তিনি সঙ্গীত শিল্পী। তার সঙ্গে আমরা এখন কথা বলবো। সাদিয়া, স্বাগত আপনাকে নিউজ 24-এ আজ সকালের বাংলাদেশে। এই যে দীর্ঘ সময় যে একটি করোনাকালীন সময় গেল, একেবারে লকডাউন অবস্থা গেল, তো সেই সময় তো স্টেজ শো থেকে শুরু করে সবকিছুই বন্ধ ছিল, এখনো সেটি পুরোপুরি চালু হয়নি। তো এখন যখন স্টেজ শো গুলো চালু হবে বা চালু হতে যাচ্ছে, বা রেকর্ডিং স্টুডিও গুলো চালু হতে যাচ্ছে, তখন স্বাস্থ্যবিধি মানার বিষয়টিকে কি মনে হচ্ছে যে কিভাবে হতে পারে বিষয়গুলো? আসলে পুরো বিশ্বই বলবো একটা সংকটপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে যেখানেই যে অবস্থাতে কর্মরত থাকে, সেটা মিডিয়া হোক বা মিডিয়ার বাইরের কোনো কিছু, সবাইকেই অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। ইভেন এই সিচুয়েশন থেকে রিকভার হওয়ার পরেও যখন আমরা কোনো স্টেজ বা টিভি প্রোগ্রামের জন্য অ্যাটেন্ড করবো, তবুও বলবো যে ওই সময়টাতেও অন্তত আমাদেরকে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। আজকে যে করোনার প্রাদুর্ভাবের জন্য যে সবসময় শুধু স্বাস্থ্যবিধি আমরা মানবো এমনটা না। যদি করোনার এইটা না হতো, তাহলে মানুষের মধ্যে এই সচেতনতাটুকু আসতো না। যদিও এখন আমরা নিজেরাও সচেতন খুব কম। সাদিয়া, আপনাকে একটু অনুরোধ করবো যে আপনার হেডফোনের যে মাউথ পিসটা আছে সেটা একটু মুখের কাছে নিয়ে আমাদেরকে উত্তর দিলে আমরা খুব ভালোভাবে শুনতে পাবো। আচ্ছা, সাদিয়া, এটা একটু জানতে চাই যে হচ্ছে এখন তো এই সময়ে তো মিউজিক ইন্ডাস্ট্রির বেশ খানিকটা ক্ষতিও হয়ে গেল। তো ভার্চুয়ালি আসলে কোনো কাজ করা হলো কিনা এই সময়ের ভেতরে, ভার্চুয়াল মিডিয়ার জন্য, ইউটিউব বা অন্য অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য? শুনতে পাচ্ছেন? এই যে দীর্ঘ সময় যে একেবারে সবকিছু ছুটি এবং বন্ধ ছিল, সেই সময়ে আসলে ভার্চুয়াল মিডিয়া বা ভার্চুয়াল কোনো প্ল্যাটফর্মের জন্য কাজ করা হলো কিনা? আমরা যে মাঝখানে যে কোয়ারেন্টাইনের এই লং টাইমটা বাসায় ছিলাম, এই সময়টাতে কিছু করা হয়েছে কিনা সেটা কি জিজ্ঞাসা করছেন? জি জি জি, ঠিক। আচ্ছা, এখন কিন্তু বাসা থেকে বের হওয়ার কোনো অপশন আমাদের কারোই ছিল না, যেহেতু আমরা সবাই মোটামুটি কোয়ারেন্টাইনের একটা লং টাইমের ইতে আছি। তো ওই সময়টাতে আমি যেহেতু গান করি, ডেফিনেটলি আমি গান নিয়েই কাজ তো করেছি, বাসায় বসে নিজেদের মতো প্র্যাকটিস করা বা আমার টুকটাক কিছু কাভার সং এর কাজ করা হয়েছে এর মধ্যে। আর ওন ট্র্যাক আমার একটা ছিল যেটা এখনো পেন্ডিং আছে। আপাতত এই প্রবলেমটা সলভ না হওয়া পর্যন্ত তো কাজটা করতে পারছি না, বাট কাভার সং এর কিছু কাজ আমি করেছি কোয়ারেন্টাইনের মধ্যে। আচ্ছা, আগে আমরা সাদিয়ার কাছ থেকে একটা গান শুনে আসি। সাদিয়া আমাদেরকে আজকে কোন গান শোনাবেন? আচ্ছা, আমার যেহেতু ফোক গান করা হয়, কমফোর্টেবলি ফোক, সচরাচর ফোক গান বেশি গাওয়া হয়। ঠিক আছে, শুনি আমরা। স্টেশন একটা প্রোগ্রামে গাওয়া গান প্রায় 50 লক্ষ মানুষের কাছে পৌঁছেছে অল্প কিছুদিনের মধ্যেই। তো আমি ওই গানটা অল্প একটু গেয়ে শোনাচ্ছি। ওরে একলা পয়াছি হেথা পলাইয়া যাবে কোথা, ছবিকে ঘিরে আর রাখবো
যদি ঘিরে আর রাখবো সব সখী গণে, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। শ্যামরে তোমর শোনে, শ্যামরে তোমর শোনে, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, মেহিনী ঘুরবো আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। বাহ, খুবই চমৎকার। আচ্ছা, সাদিয়ার কাছে একটু জানতে চাই যে এই যে গানের হাতে খড়িটা কিভাবে হলো? আমার গানের হাতে করে বলবো হচ্ছে ফ্যামিলির একটা সাপোর্টের ব্যাপার থাকে, তো আমি এদিক থেকে নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে আমি ফ্যামিলির একটা পুরো ইন্সপিরেশন পেয়েছি। আমার হাতে খড়িতে হয়েছে আমার বাবার কাছে। বাবা মা দুজনেই গান পছন্দ করেন, গান করেন, গান ভালোবাসেন। তো তাদের কাছ থেকে আমি ইন্সপিরেশন সব একদম প্রপারলি পেয়েছি। আচ্ছা, সাদিয়া, আমাদেরকে এটা বলো যে এই যে ফোক গান যে করছেন আপনি, সেক্ষেত্রে ফোক গানের জায়গাটি আসলে ভালো লাগার জায়গা কোন জায়গাতে খুঁজে পাওয়া যায়? এটা কি আসলে ফোক করার জন্য আসলে ফোক গান করা, নাকি আসলে ফোক গানের সাথে কোনো কিছু একটা টান আছে? কোনটা? আমার ডেফিনেটলি টান আছে। আমরা যারা শিল্পীরা গান করি তাদের হয় কি যে আমরা কিন্তু সব ঘরানার গান কিছু হলেও আয়ত্ত আছে, বাট সবার কিন্তু একটা করে অ্যাটলিস্ট কমফোর্ট জোন থাকে যে না, আমি এই জনের গানগুলো অনেক ভালো গাচ্ছি বা আমি ভালোবেসে ওই জনের গানগুলো করছি। তো আমার কাছে ফোকের ব্যাপারটা এরকম চলে আসছে যে ফোক মাটির গান, আত্মার গান বলতে গেলে, যে সাইজির গান বা আমরা যখন ফোকের অনেকগুলো তো ভাগ আছে সেই গানগুলো যখন করি তখন আলাদা একটা ভালো লাগা কাজ করে। সো ফোকের প্রতি আমার বিশেষ ভালো লাগার কারণটাই হচ্ছে লালন সাইজের গান এবং বিচ্ছেদ টাইপের যে গানগুলো আছে, এগুলো গাওয়ার সময় আমার মনে হচ্ছে যে আমি একদম মানে মন দিয়ে গাইছি বা আলাদা একটা জগতে হারিয়ে গেছি, এমন একটা বিষয় কাজ করে, যার কারণে খুব ভালোবেসেই করা হয়, ফোক গান করা হয়। আচ্ছা, যারা একেবারে নবীন আছে, যারা গান শিখতে চায়, তারা যদি আসলে ফোক গান শিখতে চায় বা ফোক ঘরানার গান করতে চায়, তাহলে আসলে তাদের জন্য মানে পরামর্শটা কি থাকবে? পরামর্শ বলতে সবার আলাদা আলাদা একটা রুচি বা একটা অভিমতের ব্যাপার থাকে যে না, আমি এই ধরনের গানগুলো করবো। যারা ফোক গাইবে আর কি, ফোক হয় কি আমরা কিন্তু আহ, সব ধরনের অডিয়েন্স কিন্তু আমরা ফোক ভালোবাসে। আমি এটা মোস্টলি সব জায়গায় প্রোগ্রামে গিয়ে খেয়াল করেছি। তো এখন কিন্তু দেখি যে কম বেশি অনেকেই ফোক গান করতে চাই বা গাই। সেক্ষেত্রে তাদেরকে বলবো যে ফোক যদি আমি গাই, সবার আগে আমাকে অবশ্যই লালন সাহিত্যের গান জানতে হবে, শিখতে হবে বা আহ, ওই ওই বিষয়টা আয়ত্ত করতে হবে। কারণ লালন সাহিত্যের গান যারা খুব মন দিয়ে গাইতে পারে, ফিল করে, তারা সব ধরনের গানই গাইতে পারবে। ফোকের আধ্যাত্মিক বলেন, বিচ্ছেদ বলেন, সবকিছুই গাইতে পারবে। আচ্ছা, সাদিয়া, লালন শাহের গানের কথা বারবার বলছিলেন, তো লালন শাহের গান বলতেই হচ্ছে আমরা হাতে গোনা কয়েকটি গান আমরা খুঁজে পাই, কিন্তু তারপরেও আসলে তার অসংখ্য গান আছে, অসংখ্য খুব মানে কালজয়ী গান রয়েছে এবং বেশ গঠনমূলক কিছু গান রয়েছে। সেই গানগুলোর ব্যাপারে আমাদেরকে কিছু বলেন। লালন সাহিত্যের একাধিক গান রয়েছে এবং এমন কিছু কিছু গান আছে যে আমরা কখনো শুনি নাই বা এই গানগুলো আমাদের কাছে ওইভাবে আসে নাই। বেশ কিছু গান আমার নিজেরও তো অজানা, হঠাৎ করে যখন শুনি তখন মনে হয় যে সাইজির এই গানগুলো কি আছে বা উনি এই গানগুলো কি রেখে গেছেন আমাদের জন্য। মোস্টলি হয় কি যে গানগুলো আমরা অডিয়েন্সরা শুনে শুনে অভ্যস্ত, এই গানগুলো গাইলে হয় কি অডিয়েন্স খুব ভালো মতো গ্রহণ করে, যে অডিয়েন্সরা যেহেতু জানে এই গানগুলো বা তাদের শোনা ছিল আগে থেকেই, তো ওই গানগুলো গাইলে হয় কি যে তারা খুব ইজিলি গানগুলো গ্রহণ করে, যে না, জানাশোনা সাহিত্যিক গান গাচ্ছে। এরপরেও কিন্তু আরো অনেক একাধিক গান সাহিত্যিক রয়েছে বা গায় অনেকে আর কি। আমার লাইফে প্রথম আমি গেয়েছিলাম সাইজির মিলন হবে কতদিনে গানটি। আমার সাইজির গান দিয়ে কিন্তু আচ্ছা, শুরু ছিল মানে এই life-এ। যে এতবার লালন সাহেজের কথা বলা হচ্ছে, আমরা একটা লালন সাহেজের গান নিশ্চয়ই শুনে আসতে পারি। অবশ্যই আমি প্রত্যেকটা শোতেই চেষ্টা করি যে আমার লাইফে ফার্স্ট যে সাইজির গানটা করেছিলাম মিলন হবে কতদিনে, ওইটা দিয়ে ই করার গাওয়ার। শিওর, শুনি আমরা। শুরু হয়েছিল গাওয়া, তো আমি ওইটা অল্প গাচ্ছি।
মিলন হবে কত আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। যত যে আছে কালো শোষী হবে বলে চরণ দাসী, হবে বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, মন হবে কত দিনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। বাহ, অসাধারণ, খুবই চমৎকার গান আপনি। আচ্ছা সাদিয়া, আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি, যে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে ফোক এবং ফিউশন এই দুটোর একটা সংমিশ্রণ দেখতে পাচ্ছি, বা পুরনো গানগুলোকে আবার নতুন করে রিমেক করা হচ্ছে, এবং সেই সময় আসলে যথেষ্ট পরিমাণ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে, যেখানে হয়তো অনেক ক্ষেত্রে গানের যে মূল যে ভাবটি সেখান থেকে অনেকখানি সরেও যাচ্ছে। এই বিষয়টিকে আপনি একজন সঙ্গীত শিল্পী হিসেবে কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি হয় কি, যে ব্যাপারটা থাকে যুগের সাথে তাল মিলিয়ে চলা। তো আমরা আমাদের বিষয়টা এখন এমন এসেছে যে আমরা ম্যাক্সিমাম আগের যে গানগুলো ছিল, পুরাতন গানগুলো, কম বেশি সবগুলো গানই কিন্তু ফিউশন বা রিমেক আকারে করা হয়। যেমন আমার রিসেন্টলি আমি একটা টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করেছিলাম, ফোকাস স্টেশন প্রোগ্রামের নাম ছিল। তো এই প্রোগ্রামগুলোতে এটাতে হয়েছে কি, যে মোস্ট অফ যে গানগুলো ছিল সবগুলোই কিন্তু ফিউশন করে করা, বাট গানগুলো এত ভালো মতো অডিয়েন্স নিয়েছে গানগুলো, মানে আর কমেন্টস যেগুলো লেখা ছিল সেগুলো অনেক পজিটিভ রিভিউ আসছে। সো তখন মনে হলো যে না, আমরা যে ফিউশন আকারে গানগুলো করছি এগুলো অডিয়েন্স ভালো মতোই নিচ্ছে। বাট হয় কি, যে গানের অরিজিনাল কথা আর সুরের কিছুটা হলেও ফিউশনের মধ্যে অরিজিনাল ট্র্যাকের এটা একটু রাখা উচিত। তাতে পুরাতনটাও থাকলো, পুরাতনের সাথে নতুন যে ফিউশনটা করছে সেটাও থাকলো, মানে যেটা গানের সাদিয়া আদি আপনাকে বিষয়টা বেস যেটা, সাদিয়া সেটা আপনাকে যেন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা নিশ্চয়ই আপনার সাথে পরে আরো কোনো এক সময় যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বললাম সাদিয়া লিজা, সঙ্গীত শিল্পী, এবং চমৎকার দুটো গান শুনে এসেছি। সে খুব চমৎকার গান করে নিঃসন্দেহে। আমরা এই মুহূর্তে যেতে চাই যে আজকে আসলে কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে, কার ভাগ্যে কি ঘুরতে চাচ্ছে, এবং কে কার ভাগ্যে কোন জিনিসটি পেতে যাচ্ছে তা জানতে আমরা এই মুহূর্তে যুক্ত হব কেসি পালের সঙ্গে। কেসি পাল দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ সকালের বাংলাদেশে কিভাবে ঘুরতে যাচ্ছে আজকের ভাগ্যের চাকা? আপনাদেরও শুভ সকাল এবং অভিনন্দন। সেই সঙ্গে সকল দর্শকদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আজকে রাশির শুরুতে মেষ রাশি। মেষ রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে। তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকা সমীচীন হবে। এত দূর সত্ত্বেও মেষ রাশির জাতক ব্যক্তিদের মন সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। তাছাড়া সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস, এমনকি ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি, যার ফলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। তবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিবাহ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ, এমনকি সুদূর প্রসারী হবে। তাছাড়া শত্রুরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা বা বিদেশ গমনের আশায় করা বিনিয়োগ ডুবে যেতে পারে।
হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ প্রশস্ত হবে, মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে, শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। তাছাড়া ভাঙ্গা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগার সম্ভাবনা অনেকাংশে বেশি। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে, এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার বা খেলনা সামগ্রী আসতে পারে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশি জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আসতে পারে, বা দিনের শেষে নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। তবে লটারি, ফাটকা, জুয়ারে, শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটিতে সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশি জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেমী যুগলের জন্য দিনটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দেওয়া সমীচীন হবে। তাছাড়া সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। তাছাড়া শরীর স্বাস্থ্য খারাপ থাকায় কোনো কাজে মন সহজে বসতে চাইবে না। আয় বুঝে ব্যয় করুন, হাত পড়তে পারে। অবশ্য শ্রমিক, কর্মচারী, ড্রাইভার, গৃহশিক্ষক, গৃহকর্মীদের মনে মালিক প্রীতি দেখা দেওয়ায় সংকট উত্তরণ সহজ হবে। অবশ্য লৌকিকতায় যেমন ব্যয় হবে, তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমানতালে প্রাপ্ত হবেন। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ব্যক্তিদের কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, এমনকি দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, তবে বেগবান বা দ্বিচক্র যান বর্জন করা সমীচীন হবে। এবার আসি ধনুরাশি। ধনুরাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দেওয়া সমীচীন হবে। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করবে। তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে। ভাঙ্গা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগতে পারে। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করতে পারে। তাছাড়া মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে, সেই সঙ্গে বাণিজ্যিক সফল লাভদায়ক, এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হতে পারে। পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ব্যক্তিরা আজকের দিনটিতে হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হয়, দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে। তাছাড়া আজকের রোপণ করা বৃক্ষ কুম্ভ রাশি জাতক ব্যক্তিদের ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। নতুন প্রেম ও নতুন বন্ধুত্বের ব্যাপারে অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে। তবে ভ্রমণ বন্ধুত্ব শুভ। সুপ্রিয়, এবার আসি মীন রাশি। মীন রাশি জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, বা ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেতে পারে, এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক মানে সংক্রান্ত আলোচনা ফলপ্রসূ হতে পারে। তবে দ্রুত গতির বাহন বর্জন করতে হবে। সেই সঙ্গে অর্থকরীর মামলায় সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে। তা রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ সুন্দর জীবনযাপন করবেন যুক্ত এই হবার প্রত্যাশা জন্য নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং জানানোর জন্য আজকের রাশিফল। এতক্ষণ পর্যন্ত কেসি পাল জানাচ্ছিলেন আজকের রাশিফল, কিভাবে ঘুরবে আজকের ভাগ্যের চাকা, কার ভাগ্যে কি হতে যাচ্ছে, কোন জিনিস থেকে সাবধানে থাকতে হবে, কোন জিনিস থেকে দূরে থাকতে হবে, কোন জিনিসের পাশে থাকতে হবে, সেই বিষয়গুলো তিনি জানাচ্ছিলেন। এবং আজ সকালের বাংলাদেশে আমরা সারা দিনভর আসলে যেই কাজগুলো হতে যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু জেনেছি। এবং আজকের দিনের প্রধান প্রধান যে সংবাদপত্রগুলো রয়েছে দেশ এবং দেশের বাইরের, তাদের শিরোনামগুলো পড়েছি এবং সেই শিরোনামগুলোতে আসলে সব
সবচেয়ে বেশি যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে, আপনি জানেন যে আওয়ামী লীগের দুজন বর্ষিয়ান নেতা, একজন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম, তিনি মৃত্যুবরণ করেছেন গতকাল, এবং গতকালকে রাতেই ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন, এবং তাদের দুইজনের বিষয়গুলোতে প্রাধান্য এসেছে। এবং একই সঙ্গে প্রাধান্য এসেছে যে শিশুদের দিকে যে মনোযোগ নেই সেই বিষয়টি প্রাধান্য এসেছে, এবং ফ্রন্ট ফাইটার যারা রয়েছেন, যেসব চিকিৎসক ফ্রন্টলাইনার, তাদের মৃত্যুর হার সাধারণ মৃত্যু হারের প্রায় দ্বিগুণ, সেই বিষয়টি কিন্তু পত্রিকার শিরোনাম হয়েছে। এবং আন্তর্জাতিক যে সংবাদপত্রগুলো রয়েছে সেখানে কিন্তু ভিন্ন ভিন্ন শিরোনাম হয়েছে, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র এই দুটো জায়গারই কিন্তু যে মূল শিরোনাম সেটি কিন্তু আসলে রেসিজম নিয়ে যে বিষয়টি চলছে, এবং সেখানে আটলান্টার পুলিশ চিফ তিনি পদত্যাগ করেছেন, সেই বিষয়গুলোতে কিন্তু বেশ প্রাধান্য পেয়েছে। এবং সেই সাথে আজকে আমরা তিনজন অতিথির সঙ্গে যুক্ত হয়েছি। একজন চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন ডক্টর শেখ শফিউল আজম, তিনি আসলে প্রাধান্য দিয়েছেন সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের উপরে, এবং অন্যদিকে ডক্টর শফকাত হায়দার চৌধুরী, তিনি যুক্ত হয়েছিলেন ঢাকা থেকে, তিনি বলছিলেন যে শিশুর মানসিক স্বাস্থ্যের উপরে জোর দেওয়ার কথা। এবং পরবর্তীতে সাদিয়া লিজার সঙ্গে আমরা যুক্ত হয়েছিলাম, তিনি আমাদেরকে বেশ কিছু গান শুনিয়েছেন, এবং এর মধ্য দিয়ে আজকে বিদায় নিচ্ছি। দর্শক, আপনার দিন ভালো কাটুক, সাবধানে থাকুন, নিরাপদে পথ চলুন, চোখ কান খোলা রাখুন, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিদায়।